হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সত্যাপেক্ষক যৌগিক বচন বা বচনাকারের সত্যমূল্য আমরা কিভাবে নির্ধারণ করব সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি অলরেডি তোমাদের সঙ্গে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 শেয়ার করেছি। তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, কেমন? আজকে আমরা টাইপ নাম্বার 3 নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো কথা না বাড়িয়ে চটপট টাইপ নাম্বার 3টা আমরা দেখে নিই। কি বলা হচ্ছে ভালো করে বোঝো। যদি মধু পুরস্কার পায় তবে গীতা সুখী হবে অথবা আশা দুঃখিত হবে। এটি একটি প্রাকল্পিক বচনের এক্সাম্পল। স্যার কি করে বুঝবো যে এটি একটি প্রাকল্পিক বচনের এক্সাম্পল? আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে যদি তবে আকারে প্রকাশিত বাক্য হচ্ছে প্রাকল্পিক বচন। তো এখানে দেখো যদি দিয়ে স্টার্ট হয়েছে, এখানে তবে আছে, এবং এটাও বলেছিলাম সেই সঙ্গে যে তবের পরের অংশ, তবে বা তাহলের পরের অংশতে কি থাকে? মূল বক্তব্যের উল্লেখ থাকে। কি থাকে? মূল বক্তব্যের উল্লেখ থাকে, যাকে বলা হয় অনুগ। কি বলা হয়? অনুগ। এবং তবের আগের অংশতে শর্তের উল্লেখ থাকে। কি থাকে? শর্তের উল্লেখ, যাকে বলা হয় পূর্বক। তোমরা যারা এখনো ক্লাসটি করনি অবশ্যই ক্লাসটা দেখে নিবে। ওকে, কি বললাম? যদি তবে আকারে প্রকাশিত বাক্য হচ্ছে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বগ আর একটা হচ্ছে অনুগ। পূর্বগতে কি থাকে? শর্তের উল্লেখ, আর অনুগতে মূল বক্তব্যের প্রকাশ থাকে। ওকে, তাহলে পূর্বগতে কি থাকে? শর্ত থাকে, আর অনুগতে মূল বক্তব্যটা বলা থাকে। তাহলে আমরা বুঝে গেলাম যে তবের আগের অংশটা পূর্বগ আর পরের অংশটা অনুগ। এই যে এখানে বলা আছে আশা দুঃখিত হবে না, আশা দুঃখিত হবে না। দেখো এই যে এখানে বলা ছিল আশা দুঃখিত হবে, এরই মানে নেগেশন। তোমাদেরকে নিষেধক বচনে পড়িয়েছিলাম যে যখন কোনো বাক্যের সঙ্গে কি থাকবে? নয়, নও, নন, এমন নয় যে, এই ধরনের শব্দ থাকবে, তখন সেই বচনটি হবে নিষেধক বচন। এখানেও না নামক একটি শব্দ আছে। তাহলে এই থেকেই বোঝা যাচ্ছি যে এটি একটি নিষেধক বচনের এক্সাম্পল বা নিষেধক বচনের আকার। ওকে, সুতরাং এর পরের অংশটা অলওয়েজ কি হয়? কনক্লুশন। কি বললাম? সুতরাং, তবে, তাই, ফলে, কাজেই, কাজেই, অতএব, এই শব্দের পরের অংশটা অলওয়েজ কি হয়? কনক্লুশন হয়। ঠিক আছে, তারপর কি বলা আছে? যদি গীতা সুখী হয় তবে, দেখো এখানেও যদি তবে আছে, যদি দিয়ে কন্ডিশন শুরু হয়েছে, এই যে এখানে তবে আছে। তাহলে এইটা হচ্ছে কি? অনুগ, আর এইটা হচ্ছে গীতা সুখী হয়, এইটা হচ্ছে পূর্বক। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আমরা কি করব? প্রত্যেকটা অংশের জন্য আমরা কোনো কিছু ধরব। তো আমরা প্রথমেই লিখে দেবো এরকম যে মনে করি বা ধরি মধু পুরস্কার পায় সমান এম। তার মানে মধু পুরস্কার পায় এইটুকুনের জন্য আমরা কি ধরেছি? এম ধরেছি। আমরা যে কোনো কিছু ধরতে পারি, কোনো বাউন্ডেশন নেই যে এমই ধরতে হবে বা পি ধরতে হবে বা কিউ ধরতে হবে, এরকম কোনো বাউন্ডেশন নেই। ইউ আর ফিল ফ্রি টু ডু, ওকে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাসুম। যেটাই তুমি মনে করতে চাও তুমি মনে করতে পারো। যেহেতু এখানে সাবজেক্ট মধু আছে, তাই মধুর আমরা এম নিয়েছি। ওকে, গীতা সুখী হবে এর জন্য আমরা জি নিলাম, আর আশা দুঃখিত হবে এর জন্য আমরা এ নিচ্ছি। ওকে, আশা দুঃখিত হবে না, এখানে আমরা কিছু নেব না। দেখো প্রথমে যে আশা দুঃখিত হবে এর জন্য অলরেডি আমরা কি নিয়ে নিয়েছি? এ নিয়ে নিয়েছি, আর এখানে না আছে, তার মানে আমরা এই এরটা নেগেশন করে দিলেই আমরা এই বচনটা পেয়ে যাব। ঠিক আছে, নিষেধক বচনটা পেয়ে যাব। তো এখানে নতুন করে আমাদের ধরতে হবে না। সুতরাং যদি গীতা সুখী হয়, গীতা সুখী হওয়ার জন্য আমরা একবার অলরেডি ধরে নিয়েছি, তাই আমরা নতুন করে কিছু ধরবো না। গীতা সুখী হওয়ার জন্য আমরা কি নিয়েছিলাম? জি নিয়েছিলাম। দেখো গীতা সুখী হওয়ার জন্য উপরে কি নিয়েছি? জি নিয়েছি। ওকে, আর মধু পুরস্কার পাবে এই জন্য আমরা অলরেডি এম ধরেছি। তাই আমরা লিখে দেব, যখন লজিক করব পরীক্ষার হলে লিখে দেব মনে করি মধু পুরস্কার পায় সমান এম, গীতা সুখী হয় জি, আশা দুঃখিত হবে এ। এইটুকুনি ক্লিয়ার হয়েছে? বেশ, এইবার এর সাংকেতিক রূপ কি হবে সেটা বের করে দেখো।
এখানে তবে আছে। প্রাকল্পিক বচনের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি তবে আকারে প্রকাশিত বাক্যই হচ্ছে প্রাকল্পিক বচন, আর এই প্রাকল্পিক বচনকে প্রকাশ করা হয় ইমপ্লাইজ নামক একটি সাইন বা প্রতীকের দ্বারা। ঠিক আছে, আর এই ইমপ্লাইজটা কোথায় ইউজ হবে, তাহলে বা তবে যে জায়গা আছে সেইখানে ইউজ হবে, মানে এইখানে। বোঝা যাচ্ছে? আচ্ছা, বেশ। আর বৈকল্পিক বচনের ক্লাসে আমি বলেছিলাম যে হয় অথবা শর্তের দ্বারা যে বাক্য প্রকাশিত হয় সেটি হচ্ছে বৈকল্পিক বচন। আর বৈকল্পিক বচনের প্রতীক চিহ্ন হিসেবে আমরা কি ব্যবহার করব, ভেল ব্যবহার করব। কি ব্যবহার করব, ভেল। তাই এখানে যে অথবা আছে সেই অথবার জায়গাতে আমরা কি ব্যবহার করব, ভেল নামক একটা সাইন ব্যবহার করব। ওকে। আর নিষেধক বচনের বেলায় আমি কি বলেছিলাম, যখন কোনো বাক্যের সঙ্গে নয়, নও, নন, এমন নয় যে, এই ধরনের সেন্স থাকবে, অর্থাৎ নেগেটিভ সেন্স থাকবে, তখন সেটাকে আমরা নিষেধক বচন বলবো। ওকে, এই পর্যন্ত ফান্ডা ক্লিয়ার হয়েছে। এবার আমরা এটাকে সাংকেতিক রূপ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পুরোটা মিটিয়ে দিচ্ছি বেটার বোঝার সুবিধার জন্য। তবের জায়গাতে আমরা কি ব্যবহার করব, ইমপ্লাইজ। আগে কে আছে, মধু পুরস্কার পাই, এর জন্য কি ধরেছিলাম, এম ধরেছিলাম। তাহলে এখানে এম ব্যবহার করব। তাহলে কি পেলাম, এম ইমপ্লাইজ। ঠিক আছে, গীতা সুখী হবে, এর জন্য আমরা কি ধরেছি, জি ধরেছি। দেখো, জি ধরেছি, তাই এখানে জি লিখে দেব। অথবার জন্য একটু আগেই বললাম কি কি ব্যবহার করব, ভেল ব্যবহার করব। আর আশা দুঃখিত হবে, এর জন্য আমরা কি ধরেছিলাম, দেখো এ ধরেছিলাম, তাই এখানে কি লিখে দেব, এ। তাহলে আমরা কি পেলাম, এম ইমপ্লাইজ জি ভেল এ। এইরকম কিন্তু লেখা যাবে না, এখানে আমাদেরকে ব্র্যাকেটিং করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার কোথায় ব্র্যাকেট দেবো, এখানে দেবো নাকি এইখানে দেবো, তোমাদের মানে কনফিউশন হতে পারে। তাই আমি তোমাদের এই বিষয়টা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, নেক্সট টাইমে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আমরা বন্ধনীটা ইউজ করব এইখানে, মানে এইরকম হবে, এম ইমপ্লাইজ উইদিন ব্র্যাকেট জি ভেল এ। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার কেন এখানে ইউজ করলাম, কেন এখানে বন্ধনীটা ইউজ করলাম। দেখো, তোমাদের কি বলেছিলাম, তবের আগের অংশটাকে কি বলা হয়, পূর্বগ, এবং পরের অংশটাকে কি বলা হয়, অনুগ। অনুগতে মেন বক্তব্যের কি থাকে, উল্লেখ থাকে, তাই না। তাই মেন বক্তব্যটাকে আমরা কি করেছি একদিকে, মানে প্রাকল্পিক বচনের দুটো অংশ, এই একটা অংশ আর এই একটা অংশ। ঠিক আছে, এই অংশটাকে কি বলছি আমরা, পূর্বগ, আর এই অংশটাকে কি বলছি, এই পুরো অংশটাকে কি বলছি, অনুগ। তাই অনুগটাকে আমরা কি করে দেবো, ব্র্যাকেটিং করে দেবো। বোঝা গেল এইটুকুনি। তাহলে কি পেলাম এই পর্যন্ত, আমরা পেলাম এম ইমপ্লাইজ জি ভেল এ, তাই না। এইটুকুনি আমরা পেলাম। এর জন্য কি ধরেছিলাম, এম ধরেছিলাম, এর জন্য কি ধরেছিলাম, জি ধরেছিলাম, এর জন্য কি ধরেছিলাম, এ ধরেছিলাম। অথবার জন্য ভেল, ইমপ্লাইজের জন্য তবের জন্য ইমপ্লাইজ। ওকে, এবার সেকেন্ড বাক্যে কি বলা আছে, আশা দুঃখিত হবে না। দেখো, এই যে আশা দুঃখিত হবে, এর জন্য আমরা কি ধরেছিলাম, এ। এখানে না আছে মানে নিষেধক বচন, তাহলে কি হয়ে যাবে, নট এ। ওকে, এরপরে কি দেওয়া আছে, সুতরাং। একটু আগে আমি বললাম যে সুতরাং, অতএব, তবে, তাই, ফলে, কাজেই, কাজে কাজেই ইত্যাদি বাক্যের পরের অংশ অলওয়েজ কি হয়, কনক্লুশন হয়। তাই আমরা এখানে অতএব সাইন দিয়ে লিখবো। কি লিখবো, যদি গীতা, যদি দিয়ে শুরু হয়েছে, দেখো এখানে তবে আছে, তাহলে তবে জায়গাতে কি ইউজ করব, এমপ্লয়িজ, তাই তো। আর গীতা সুখী হবে, এর জন্য আমরা কি ধরেছিলাম, জি। তাহলে জি এমপ্লয়িজ মধু পুরস্কার পাবে, এর জন্য কি ধরেছিলাম, দেখো মধু পুরস্কার পায়, এর জন্য কি ধরেছিলাম, এম। তাহলে এখানে এম ইউজ হয়ে যাবে। তাহলে কি পেলাম, এম ইমপ্লাইজ উইদিন ব্র্যাকেট জি ভেল এ, এটা ফার্স্ট প্রিমিস, আর নট এ এটা সেকেন্ড প্রিমিস। প্রিমিস মানে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য। আর কনক্লুশন হচ্ছে, কনক্লুশন মানে সিদ্ধান্ত, জি ইমপ্লাইজ এ। এইটা তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, লিখতে হবে পরীক্ষার হলে এরকম, দেখো এরকম লিখতে হবে, যুক্তির সাংকেতিক আকার হলো। আমি এখান থেকে মিশিয়ে দিলাম, কারণ ওখানে আমি পরে সত্য সারণীর চার্টটা তৈরি করব, তো সেই জন্য ওখানে আমি মিটিয়ে দিলাম। কি লিখতে হবে, যুক্তির সাংকেতিক আকারটি হবে।
এইটা, ঠিক আছে। এরপরে এই সাংকেতিক আকারটাকে এইবার আমাদেরকে পি কিউ আর এস এর ফর্মে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাই আমরা কি লিখব, আমরা লিখব যে যুক্তির বিশেষ রূপ হবে এই হেডিংটা দিয়ে এইটাকে আমরা কি করব, কনভার্ট করে দেবো। কি করেছি দেখো, এম এর জন্য পি ধরেছি, জি এর জন্য কিউ ধরেছি, আর এর জন্য আর ধরেছি। নিচে কি ছিল, নট আর। এ মানে কি ধরেছি আমরা, আর ধরেছি, তাই এখানে নট আর হয়ে গেল। আর জি এর জন্য আমরা এর আগে কি ধরেছিলাম, কিউ ধরেছিলাম, তাই এখানে লিখে দিয়েছি কিউ, ইমপ্লাইজ এম এর জন্য কি ধরেছি, পি ধরেছিলাম, তাই এখানে পি লিখে দিয়েছি। ওকে, বিষয়টা বোঝা গেল তো? তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে এই স্টেপটা করতে হবে, তারপর এই স্টেপ, তারপর এই স্টেপ, এই তিনটা স্টেপ পর পর করে নেবে। তারপর এবার আমরা সত্য সারণীতে দেখে নেব যে এর রূপটা কি হচ্ছে, ঠিক আছে। এরকম হেডিং দেবে, তারপর 4 নম্বর স্টেপে কি হেডিং, সত্য সারণীতে যুক্তির আকারটি হলো, এরকম একটা হেডিং দিয়ে দেবে, ঠিক আছে। হেডিং দিয়ে এইবার আমরা ঘর দেখাবো। এখন কত প্রশ্ন হতে পারে যে কতগুলো ঘর দেখাবো স্যার? এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম একটি সূত্রের কথা, 2 টু দি পাওয়ার n। এখানে 2 কেন নিয়েছি, একটা বচন আইদার কি হতে পারে, ট্রু হতে পারে আর ফলস হতে পারে। যেহেতু বচনের 2 ধরনের ভ্যালু হতে পারে, তাই এখানে 2 নেওয়া হয়েছে। ওকে, আর এনটা হচ্ছে আণবিক বচনের সংখ্যা। এখানে কতগুলি বচন গ্রাহক আছে, পি আছে, কিউ আছে, আর আছে, আর কেউ আছে কি, নেই। তাহলে এখানে কি হবে, 2 এর পাওয়ার কত হবে, 3, মানে 2টাকে কতবার গুণ করতে হবে, 3 বার, 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। তাহলে কত হবে, 2 2 যা 4, 4 2 যা 8, 2 2 যা কত হবে 4, আর 4 2 যা 8, মানে 8টা আমাদেরকে ঘর দেখাতে হবে। আর বচন গ্রাহকগুলো লেখার জন্য আর একটা ঘর আমরা এক্সট্রা বানাবো। ওকে, তাহলে কটা ঘর দেখাবো আমরা, টোটাল 9টা ঘর দেখাবো। এইটুকুনি ক্লিয়ার হয়েছে তো? টোটাল কতগুলো ঘর দেখাবো, 9টা ঘর দেখাবো। ঘর আঁকাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি আগে থেকেই ঘর দাগিয়ে রাখছি। ওকে, তো সবার প্রথমে কি করব, আমরা বচন গ্রাহকগুলো লিখে নেব। বচন গ্রাহক কে কে আছে, আচ্ছা পুরোটা একবার মিটিয়ে দিই, ঠিক আছে। বচন গ্রাহক কে কে আছে, পি কিউ আর, এই 3টা বচন গ্রাহক সর্বপ্রথম আমরা এখানে লিখে নেব, পি কিউ আর। ওকে, এরপরে এই 3টি বচন গ্রাহকের সত্য মূল্যগুলো বসিয়ে দেব। এখানে সারির সংখ্যা কয়টা আছে, 8টা। এই 8-এর অর্ধেক কত হয়, 4। 4টা সারিতে লিখবো আমরা টি, আর বাকি 4টা সারিতে লিখবো আমরা এফ। ওকে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, টি 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 টি, 4টা টি লিখে দিলাম, আর বাকি 4টাতে লিখবো এফ 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 এফ। ওকে, এরপরে কিউ এ ঠিক পি এর অর্ধেক হয়ে যাবে। পিতে কতগুলি টি আছে, 4টা, 4টার অর্ধেক হয়ে যাবে 2টো, ঠিক আছে। কতগুলো এফ আছে, 4টা এফ আছে, তার অর্ধেক কটা হয়, 2টা, এই 2টো আমরা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে এই টি টি এফ এফ এর ফরম্যাটটাই লিখবো আমরা, টি টি এফ এফ। ওকে, আর এ ঠিক কিউ এর অর্ধেক হয়ে যাবে। কয়টা টি আছে, 2টো টি, 2টোর অর্ধেক 1টা। কয়টা এফ আছে, 2টো এফ, হয়ে যাবে 1টা এফ। তারপরে এই টি এফ এর ফরম্যাটটাই আমরা লিখতে থাকবো, টি এফ টি এফ টি এফ। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, আমি একটু মিশিয়ে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। ওকে, এবার আমরা কি করব, প্রথম যে প্রিমিস আছে বা হেতুবাক্য আছে তার মান বের করব। প্রথম হেতুবাক্য কি আছে, পি ইমপ্লাইজ উইদিন ব্র্যাকেট কিউ ভেল আর। আচ্ছা, আমাদের এখানে মেন কনস্ট্যান্টকে, ধ্রুবককে, ইমপ্লাইজ, এই ইমপ্লাইজের মান বের করতে গেলে আমাদের পি এর মান বের করতে হবে, আবার কিউ ভেল আর এরও মান বের করতে হবে। যতক্ষণ আমরা এই পি এর মান অ্যান্ড কিউ ভেল আর এর মান পাচ্ছি না, ততক্ষণ কিন্তু আমরা এই যে মেন যে কানেক্টর বা অপারেটর এর মান আমরা বের করতে পারবো না, অর্থাৎ এই ইমপ্লাইজের মান আমরা বের করতে পারবো না।
তাই সবার প্রথমে আমরা কি করব, এই পি এর মানটা বের করে নেব। পি এর মান বের করার দরকার নাই, কারণ পি এর মান দেখো এখানে অলরেডি আমাদের দেওয়াই আছে। তাহলে আমাদের কার মান দরকার, কিউ ভেল আর এর মান দরকার। তাই আমরা এখানে কি লিখে নেব, কিউ ভেল আর। ওকে, এখানে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভেলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কেন, দেখো মিডিলে কি আছে, ভেল। আর ভেলের সূত্রে আমি তোমাদের কি শিখিয়েছিলাম, এফ ভেল এফ সমান এফ হয়, আর বাকি সব ক্ষেত্রে টি। অর্থাৎ দুটি বিকল্প একই সঙ্গে যখন কি হবে, মিথ্যা হবে, সেখান থেকে আমরা বৈকল্পিক বচনের ভ্যালু পাবো মিথ্যা। আর যদি এইরকম না হয় তাহলে কি হবে, সত্য। ওকে, তার মানে আমাদেরকে কি এর ভ্যালু এফ লাগবে, আবার আর এর ভ্যালু এফ লাগবে, তখনই আমরা মিডিলে কি লিখতে পারবো, এফ। আর যদি এইরকম সিনারিও না পাই, তাহলে আমাদেরকে লিখতে হবে টি। ওকে, তো আমরা কিউ আর আর কোথায় এফ দুই জায়গাতে হয়েছে সেইটা খুঁজবো। দেখো এইখানে একটা সিনারিও আছে, আর সবার নিচে একটা সিনারিও আছে, তাই তো। আর কোথাও এরকম আছে যে কিউতেও আর এফ হয়েছে, আবার আরতেও এফ হয়েছে, আর কোথাও নেই। তাই এই দুটো ঘরে আমরা এফ লিখে দেবো, ঠিক আছে। দেখো এফ ভেল এফ সমান এফ, দেখো এখানেও এফ হয়েছে, এখানেও এফ হয়েছে, তাই আমরা এফ লিখে দিয়েছি। সেম এইটাতেও দুটোতে এফ হয়েছে, আমরা এফ লিখে দিয়েছি। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, টি হবে, তাই বাকি সব ক্ষেত্রে আমরা টি লিখে দেব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা প্রথম প্রিমিজের পুরোটার মান বের করে নেব, কেননা কিউ ভেল আর এরও মান পেয়েছি, আবার পি এর মানটাও পেয়েছি। তাই আমরা এখানে লিখে দেব পি ইমপ্লাইজ উইদিন ব্র্যাকেট কিউ ভেল আর। ঠিক আছে, আমি একটু পেনটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পি কোথায় আছে, এই যে এখানে আছে, আর কিউ ভেল আর কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে এই দুটোর মান নিতে হবে। কার মান বের করছি, ইমপ্লাইজের মান বের করছি। ইমপ্লাইজের সূত্র কি, টি ইমপ্লাইজ এফ সমান এফ হয়, আর বাকি সব ক্ষেত্রে টি হয়। মানে প্রথমে টি থাকতে হবে, তারপরে এফ থাকতে হবে। অর্থাৎ পূর্বক টি অনুগ এফ যখন থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা এফ লিখবো। আর যদি এই ফরম্যাটটা না পাই, বাকি সব ক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো, টি লিখবো। তার মানে এইখানে পি এর ঘরে লাগবে টি, আর কিউ ভেল আর এর ঘরে লাগবে এফ। দেখো এখানে টি আছে, কিন্তু এখানে টি আছে, কিন্তু টি 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 এই যে এখানে একটা ঘর পাচ্ছি আমরা, পিতে টি আছে, আবার কিউ ভেল আর এফ আছে। তাহলে টি এফ পেয়ে গেলাম আমরা। তাহলে টি হোক এফ সমান কি হয়, এফ হয়। একটা কথা বলি, যার মান বের করছি তার নিচেই কিন্তু লিখতে হবে। আমরা এই ইমপ্লাইজের মান বের করছি, তাই ইমপ্লাইজের নিচেই লিখতে হবে, এদিক ওদিক লিখলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, আর কোথাও এরকম পাবো না। দেখো প্রথমে কি লাগবে, টি, কিন্তু এখানে প্রথমেই কি আছে, এফ আছে। তার মানে এই ফরম্যাটটা আমরা কখনোই পাবো না। এটা স্মার্ট ওয়ে, এই ওয়েতে ক্যালকুলেশন করার চেষ্টা করবে, তাহলে লজিকটা ফাস্ট হবে। ওকে, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে, টি হবে, তাই আমরা টি লিখে দেব। এইটুকুনি ক্লিয়ার হয়েছে? বেশ, এবার আমরা সেকেন্ড যে প্রিমিস আছে নট আর, এই নট আর এর মানটা বের করে দেব। নট আর অর্থাৎ আর যা আছে তার ঠিক উল্টো হবে। আরে কি আছে, টি আছে, হয়ে যাবে তাহলে কি এফ। এফ আছে, হয়ে যাবে কি টি। সেম ভাবে এবার চলতেই থাকবে, টি আছে, হয়ে যাবে এফ, মধ্যে কথায় উল্টো। পরেরটা এফ আছে, হয়ে যাবে টি। টি আছে, হয়ে যাবে এফ। এফ আছে, হয়ে যাবে টি। টি আছে, হয়ে যাবে এফ। এফ আছে, হয়ে যাবে টি। তাহলে আমরা প্রথম আশ্রয় বাক্য বের করে নিলাম, সেকেন্ড আশ্রয় বাক্য বের করে নিলাম। এবার আমাদেরকে কনক্লুশনটা বের করতে হবে। কনক্লুশন কি আছে, কিউ ইমপ্লাইজ পি, মানে কিউ আর পিটাকে নিতে হবে। আগে কাকে নিতে হবে, আগে আমাদেরকে কিউটা নিতে হবে। কাকে নিতে হবে, কিউ। আচ্ছা, ইমপ্লাইজের সূত্র কি শিখেছিলাম, টি ইমপ্লাইজ এফ সমান এফ হয়, আর বাকি সব ক্ষেত্রে টি। তার মানে আমরা টি আর এফ খুঁজবো। টি আছে, এফ নেই, টি আছে, এফ নেই,
এখানে প্রথমে এফ আছে, হবেই না, প্রথমে এফ আছে, হবেই না। টি হোক এফ সমান কি হবে, এফ। ঠিক আছে, টি হোক এফ সমান কি হবে, এফ। আর কোথাও এরকম তৈরি হচ্ছে টি হোক এফ, এফ এর ফরম্যাট না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে, টি। এইভাবেই করবে কিন্তু, তাহলে তোমাদের লজিকটা ভুল হওয়ার চান্স কম থাকবে এবং ফাস্ট হবে। ওকে, এইবার আমরা দেখব যে এটা ভ্যালিড কি ভ্যালিড নয়, অর্থাৎ ভ্যালিড না ইনভ্যালিড, সেইটা এবার দেখে নেব। আচ্ছা, আমি একটু মিটিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা ফাইনাল ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে এই যুক্তিটি বৈধ না অবৈধ। আচ্ছা, এখানে হেতুবাক্যকে, এইটা হেতুবাক্য আর এইটা হেতুবাক্য, পি ইমপ্লাইজ কিউ ভেল আর, এটা হচ্ছে প্রধান হেতুবাক্য, আর নট আর এটা অপ্রধান হেতুবাক্য। তাহলে আমরা এর উপরে লিখে দেব হেতু বাক্য। ঠিক আছে, হেতু বাক্য, এর উপর ঠিক লিখে দিতে হবে হেতু বাক্য, আর এইটা হচ্ছে সিদ্ধান্ত। এরকম করে তোমরা লিখে দেবে। কেমন? ইনভ্যালিড কখন হয়, অবৈধ কখন হয়, যখন আশ্রয় বাক্যগুলো সত্য হয় এবং সিদ্ধান্ত মিথ্যা হয়। ঠিক আছে, এইরকম ক্ষেত্র পেলে আমরা কি লিখব, ইনভ্যালিড, অর্থাৎ অবৈধ, কি অবৈধ। আর যদি এইরকম ক্ষেত্র আমরা না পাই তাহলে আমরা লিখব ভ্যালিড। ঠিক আছে, মানে টি টি এফ অর্থাৎ আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত যখন মিথ্যা হবে সেই ক্ষেত্রে আমরা লিখব অবৈধ। আর যদি এরকম সিনারি আমরা না পাই সেই ক্ষেত্রে আমরা লিখব ভ্যালিড। দেখো নিচে আর এক, মানে দুটো এখানে ফর্মুলা দিলাম। মানে আশ্রয় বাক্য যদি দুটো থাকে তাহলে দুটোই টি হবে এবং সিদ্ধান্ত মিথ্যা হতে হবে। আবার আশ্রয় বাক্য যখন একটা থাকবে তখন একটা আশ্রয় বাক্য সত্য হতে হবে আর সিদ্ধান্তটাকে মিথ্যা হতে হবে। ওকে, এইরকম সিনারিও হলে তবেই অবৈধ, আর না হলে বৈধ। তাহলে কি খুঁজতে হবে, সিদ্ধান্ততে এফ খুঁজতে হবে। সিদ্ধান্তের এফ কোথায় আছে দেখো, এইখানে আছে আর এইখানে আছে। এবার আমরা দেখে নেব হেতু বাক্য। তাহলে এই লাইনটা একটা হেতু বাক্য আর এই লাইনটা একটা হেতু বাক্য, তাহলে এই হেতু বাক্যগুলোতে সত্য হয়েছে কিনা দেখো, দুটোই সত্য। তাহলে আমরা বলতে পারি এইটা একটা হচ্ছে ইনভ্যালিডের ফরম্যাট পেয়ে গেলাম। আর এইখানে দেখো একটা টি হয়েছে একটা এফ হয়েছে, তার মানে হলো না, এই টি টি এফ এর ফরম্যাটটা মিলল না। হেতু বাক্য দুটো যতগুলো থাকবে সবগুলোকে কি হতে হবে, ট্রু হতে হবে। বোঝা গেল? আর যখন অবৈধ হবে তখন এরকম কি করে দিতে হবে, গোল করে দিতে হবে। যে লাইনে হবে সেই লাইনে এরকম করে গোল করে দিতে হবে। বোঝা গেল এইটুকুনি? এবার আমাদেরকে আরেকটু ব্যাখ্যা করে লিখতে হবে যে এটি কেন অবৈধ বা কোথায় অবৈধ হয়েছে। কি লিখতে হবে, যুক্তির আকারটি অবৈধ কেননা যুক্তিটির কত নং সারিতে, এটা হচ্ছে 1 নং সারি, এটা 2 নং, এটা 3 নং, এটা 4, এটা 5, এটা 6, তার মানে 6 নম্বর সারিতে হয়েছে না, এটা 7, এটা 8। তাহলে 6 নং সারিতে, যুক্তিটির কত নং সারিতে, 6 নং সারিতে। অনেক সময় কি হয় দুটো সারিতে আমরা দেখতে পাই, তাই এখানে দুটো সারির কথা আমি লিখেছি। তাহলে 6 নং, এই কথা লেখার দরকার নাই। 6 নং সারিতে হেতু বাক্য দুটি কি হয়েছে, সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। এইটুকুনি লিখতে হবে। এটা আমি একটা জেনারেল ফরম্যাট দিয়েছি, তোমরা যদি এইটাকে আরো একটু সুন্দর করে লিখতে চাও তাহলে লিখতে পারো স্ট্যান্ডার্ড ফরম্যাটে, বাট আমি একটা জেনারেল ফরম্যাট দিলাম তোমাদেরকে। ওকে, যেটা সব লজিকের ক্ষেত্রে হবে যখন তোমরা যুক্তি অবৈধ বা বৈধতা নির্ণয় করবে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার অবৈধর তো ব্যাখ্যাটা বলে দিলেন, কিন্তু বৈধ হলে কি লিখবো সেটাও বলে দিচ্ছি। কি লিখতে হবে দেখে নাও। উক্ত যুক্তিটির আকারটি বৈধ হয়েছে। উক্ত যুক্তির আকারটি কি হয়েছে, বৈধ হয়েছে, কেননা যুক্তিটির এর সারিগুলির মধ্যে এমন কোনো সারি নেই যেখানে হেতুবাক্য গুলি দেওয়া আছে ব্র্যাকেটে, মানে যখন অনেকগুলো হেতুবাক্য থাকবে তখন গুলি লাগাবে, আর যদি একটি হেতুবাক্য থাকে তাহলে হেতুবাক্য লাগাবে। ঠিক আছে, হেতুবাক্যগুলি সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, বাস এইটুকুনি ব্যাখ্যা দিতে হবে।
যখন বৈধ হবে মানে ভ্যালিড হবে তখন তোমরা এই ব্যাখ্যাটা দেবে, আর যখন অবৈধ হবে তখন তোমরা এই ব্যাখ্যাটা দেবে। ঠিক আছে, এইটুকুনি তোমাদেরকে করতে হবে। বাস, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ঘন্টাটাকে অন করে দেবে। ঠিক আছে, বাই বাই ফর টুডে।